আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাসরুমের স্টুডিও থেকে। আমি খোরশেদ আলম। আজকের ভিডিওতে আমরা মৌলিক স্বরধ্বনির বৈশিষ্ট্যগুলো জানব, যেটা আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই অংশটুকু থেকে বিসিএস বা অন্য যত চাকরি পরীক্ষা আছে, পাশাপাশি অ্যাডমিশন, যেটাই বলি না কেন, এখান থেকে ব্যাপক প্রশ্ন আসে এবং প্রশ্ন আসতে দেখা যায়। তো এইটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি মৌলিক স্বরধ্বনি 60টি। এই 60টি স্বরধ্বনির মধ্যে বর্ণ 6টি। মৌলিক স্বরধ্বনি 60টি, কিন্তু মৌলিক স্বরবর্ণ 6টি। এটা আমরা অনেকে জানি বা অনেকে আজকে জানছি। যাই হোক, ধ্বনি হচ্ছে 60টি, বর্ণ 6টি। ওকে, আমরা আজকে একটি ছক শিখব। এই ছকের মধ্য দিয়ে আমরা এগুলো মনে রাখবো। আমরা প্রথমে এরকম একটি বক্স এঁকে নিব। এই বক্সকে আমরা এইভাবে 3টি ভাগে ভাগ করব। একটা, দুইটা, তিনটা ভাগ করলাম। একইভাবে আমরা এইভাবে 4টা ঘরে ভাগ করব। 4টা। ওকে, আমরা 4টা ঘরে ভাগ করেছি। এইখানে আমরা ওপরে এই কর্নারে লিখব রস্বই, এর পাশে এখানে লিখব রস্ব উ, এখানে লিখব এ, এখানে লিখব ও, এখানে লিখব এ, এখানে লিখব অ, আর এইখানে লিখব স্বরে আ। আচ্ছা, এই জায়গাতে এটা হচ্ছে আমাদের বর্ণমালায় আছে, এটা বর্ণমালায় আছে, এটাও আমাদের বর্ণমালায় আছে, এই বর্ণটা আমাদের বর্ণমালাতে আছে, এটাও আছে। মানে এই যে 60টি আমি বর্ণ লিখেছি, এই 60টি বর্ণের মধ্যে শুধু এই বর্ণটা আমাদের বর্ণমালায় নেই। যেহেতু আমাদের বর্ণমালায় এর স্থান নেই, সুতরাং এটাকে আমরা বর্ণ বলতে পারবো না, এটাকে আমরা শুধু ধ্বনি বলবো। আর বাকি যে 6টা বর্ণ, এই বর্ণগুলো বর্ণমালাতে আছে, আবার এদের উচ্চারণও আছে, এই জন্য বাকি 6টা বর্ণ এবং ধ্বনি হবে। আর এইটা হবে শুধু ধ্বনি, বর্ণ না। এই জন্য বলেছি মৌলিক স্বরবর্ণ হইল 6টা, মৌলিক স্বরধ্বনি হলো 7টা। এই জন্য এই কথাটা বললাম। আচ্ছা, আমরা একটু এই চার্টটা ভালো করে শিখবো, কারণ এখান থেকে অনেক প্রশ্ন আসে। এখান থেকে প্রশ্ন আসবে রস্ব ই ধ্বনির বৈশিষ্ট্য 9 কোনটি, রস্ব ই ধ্বনির বৈশিষ্ট্য কোনটি, এই ধরনের প্রশ্ন আসবে। সুতরাং এটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন আমি আমার এই শিক্ষার্থীদেরকে বলবো, বা যারা আমার ক্লাসটি দেখছেন, আমি তাদেরকে বলবো, আপনারা একটু চেষ্টা করেন আপনাদের যে জিহ্বাটা আছে, সেই জিহ্বাটা মুখের ভেতরে, মানে একেবারে ভিতরের দিকে নিয়ে যে আপনি রস্বই ধ্বনিটা উচ্চারণ করেন, বা এই জিহ্বাটাকে সামনে নিয়ে এসে রস্ব উ ধ্বনিটা উচ্চারণ করেন। আপনি কখনোই পারবেন না। ঠিক আছে, পারবেন না কেন? কারণ এই যে এই রস্বই বর্ণটা উচ্চারণের সময় আমাদের জিহ্বাটা সামনে থাকে, রস্ব ই জিহ্বাটা সামনে। যখন আমি রস্ব উ বলছি, তখন জিহ্বাটা আস্তে আস্তে ভেতরে চলে যাচ্ছে, অর্থাৎ মুখের ভেতরে ঢুকে যাচ্ছে। এই জন্য রস্ব উ উচ্চারণে জিহ্বাটা ভেতরে থাকে। এই জন্য বলছি জিহ্বার অবস্থানের দিক থেকে এই যে এই কয়েকটা বর্ণ সামনে থাকে, অর্থাৎ জিহ্বা এই কয়েকটা বর্ণ উচ্চারণের সময় জিহ্বা সামনে থাকে, আর এই কয়েকটা বর্ণ উচ্চারণের সময় জিহ্বা পেছনে থাকে, মানে ভিতরের দিকে থাকে। এই জন্য এই 3টা বর্ণকে বলা হয় সম্মুখ ধ্বনি। কি ধ্বনি? সম্মুখ ধ্বনি। আর এই 3টা বর্ণকে বলা হচ্ছে, এই 3টা ধ্বনিকে বলা হচ্ছে সম্মুখ ধ্বনি। আর এই 3টা ধ্বনিকে বলা হচ্ছে কি? পশ্চাৎ ধ্বনি। কি ধ্বনি? পশ্চাৎ ধ্বনি। আচ্ছা, তাহলে এইটার সম্মুখ আর এটা পশ্চাৎ, এই যে মাঝে যেটা আছে, এটা কি ধ্বনি? এইটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় ধ্বনি। লক্ষ্য করেন, আমি যে কথাটা বলছি, আপনারা কিন্তু প্রত্যেকে এখন একটা বৈশিষ্ট্য জেনে গেলেন, যে রস্বই ধ্বনির সম্মুখ ধ্বনি, এ ধ্বনির সম্মুখ ধ্বনি, এ ধ্বনির সম্মুখ ধ্বনি, রস্ব পশ্চাৎ ধ্বনি, ও পশ্চাৎ ধ্বনি, অ পশ্চাৎ ধ্বনি, আ কেন্দ্রীয় ধ্বনি। তাহলে এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য। এরপরের বৈশিষ্ট্যটা কি লক্ষ্য করেন, আমি যখন এর রস্বই ধ্বনিটা উচ্চারণ করছি, রস্ব ই, অর্থাৎ আমার ঠোঁটটা এমন চ্যাপ্টা থাকছে, রস্ব ই। আর যখন আমি উচ্চারণ করছি রস্ব উ, তখন ঠোঁটটা আমার গোলাকার হয়ে যাচ্ছে। এই জন্য এই যে এই লাইনের যে বর্ণগুলো আছে, আপনি লক্ষ্য করে দেখেন, রস্ব উ, ও, অ, প্রত্যেকটা বর্ণ উচ্চারণ করার সময় ঠোঁট গোলাকার থাকে। এই জন্য এগুলোর আরেকটা বৈশিষ্ট্য হলো গোলাকৃত, অষ্টাধর গোলাকৃত। আচ্ছা, এরপরে লক্ষ্য করেন, এই যে এই বর্ণগুলো রস্ব ই, এ, এই বর্ণগুলো উচ্চারণের সময় ঠোঁট চ্যাপ্টা হয়ে যায়। এই জন্য এগুলোর আরেকটা বৈশিষ্ট্য বা আরেকটা নাম হলো প্রস্থিত ধ্বনি। লক্ষ্য করেন, আমি কিন্তু আপনাদেরকে 2টা করে বৈশিষ্ট্য জানিয়ে দিলাম, যে এই ধ্বনিগুলোর বৈশিষ্ট্য এইটা, এই ধ্বনিগুলোর বৈশিষ্ট্য এইটা। আচ্ছা,
আরেকটা বিষয় লক্ষ্য করেন, এই যে মাঝে যে বর্ণটা আছে এই বর্ণটা তাহলে বৈশিষ্ট্য কি? এটা প্রস্থিত, ওইটা গোলাকার, তাই না? আর এইটা প্রস্থিত হয় না, গোলাকারও হয় না, এই জন্য এটাকে বলা হয় নির্লিপ্ত। নির্লিপ্ত, এই বর্ণটাকে বলা হয় নির্লিপ্ত। তাহলে দেখেন, লক্ষ্য করেন, আমরা কিন্তু দুইটা বৈশিষ্ট্য জেনে গেলাম। এর পরের বৈশিষ্ট্যটা আমরা জানবো। লক্ষ্য করুন, এই যে এই বর্ণটা আছে, এই যে এদিক থেকে যদি দেখি, এটা হচ্ছে 1 নম্বর অবস্থান, এটা 2 নম্বর অবস্থান, এটা 3 নম্বর অবস্থান, এটা 4 নম্বর অবস্থান। অর্থাৎ এই যে হাইটের দিক থেকে যদি আমরা বিবেচনা করি, উচ্চতার লেভেলের দিক থেকে যদি আমরা বিবেচনা করি, আমরা দেখি যে এটা সবার উপরে আছে, এটা একেবারে নিচে আছে। বা আমি একটা মানুষ আঁকালাম, একটা কার্টুন মনে করেন, হ্যাঁ, এই যে এটা হচ্ছে একেবারে নিচের জায়গা, এটা একেবারে উঁচু জায়গা, চূড়া। এই চূড়াটাকে আমি বলছি কি উচ্চ। আর এই যে নিচু যেটা, একেবারে নিচে যেটা, সেটাকে আমি বলছি কি নিম্ন। নিম্ন বলছি। আচ্ছা, তাহলে এটা যদি উচ্চ হয়, এটা নিম্ন হয়, তাহলে মাঝের অংশটা কি হবে? মধ্য হবে, তাই না? মধ্য হবে। তো লক্ষ্য করো, আমি যখন রস্য ই ধরে উচ্চারণ করছি, ই ই, আমার জিহ্বার লেভেলটা অনেক উঁচুতে থাকে। মানে এই ধ্বনিগুলো উচ্চারণের সময় জিহ্বার লেভেলটা উঁচুতে থাকে, এই ধ্বনিগুলো উচ্চারণের সময় জিহ্বার লেভেলটা আরেকটু নিচু নিচু হয়। মানে এখান থেকে আস্তে আস্তে জিহ্বাটা নিচে নেমে আসে। মানে এই যে জিহ্বা এভাবে থাকে না, এই যে এই লেভেলটা আস্তে আস্তে নিচু হয়। এই জন্য এই উচ্চতার, জিহ্বার উচ্চতার দিক থেকে, উচ্চতার লেভেল থেকে আমরা এর স্বরধ্বনিগুলোকে চারটি, যেহেতু চারটা আছে, চারটা লাইন আছে, আমরা চারটি দিক থেকে মানে ভাগ করতে পারি। যেটা একেবারে উপরে আছে সেটাকে বলা হয় উচ্চ, যেটা একেবারে নিচে আছে সেটাকে বলা হয় নিম্ন। এখন একটা বিষয় লক্ষ্য করি, ওপরে নিচে, উচ্চ নিম্ন, তাহলে মাঝে যেটা আছে সেটা কি হবে? অবশ্যই মধ্য হবে। এখন এই মধ্যটা আমরা দেখতে পাচ্ছি দুইটা, এখন তো দুইটাকে আমরা মধ্য বলতে পারি না। এই জন্য উচ্চর কাছে যেটা, এই যে একেবারে উচ্চ, এটা একেবারে নিম্ন। এই উচ্চের কাছে, এই জন্য এটাকে আমরা মনে রাখবো উচ্চ মধ্য। মনে রাখার জন্য বলছি, উচ্চ ধ্বনির কাছে উচ্চ মধ্য, নিম্ন ধ্বনির কাছে নিম্ন মধ্য। আমরা এইভাবে এই বর্ণগুলোকে মনে রাখতে পারি। তাহলে লক্ষ্য করুন, এই জায়গাতে আমরা তিনটা বৈশিষ্ট্য পেলাম। এই রস্বই ধ্বনির বৈশিষ্ট্য কি? রস্বই ধ্বনির বৈশিষ্ট্য হলো সম্মুখ, প্রস্থিত, আবার কি উচ্চ। সম্মুখ, প্রস্থিত, উচ্চ। এই ধ্বনির বৈশিষ্ট্যটা কি? এই ধ্বনির বৈশিষ্ট্য হলো সম্মুখ, প্রস্থিত, উচ্চ মধ্য। অর্থাৎ এইরকম বৈশিষ্ট্য আমরা পাবো। আচ্ছা, এখন যদি আমরা আরেকটা দিক বিবেচনা করি, লক্ষ্য করি যে এই যে রস্বই ধ্বনিটা যখন আমরা উচ্চারণ করছি, রস্ব ই ই, আমাদের ঠোঁটটা এরকম থাকছে ই। যখন আমরা বলছি রস্য ই, এরপরে বলছি এ, অর্থাৎ আমাদের ঠোঁটটা আরেকটু দূরে যাচ্ছে। যখন বলছি এ, তখন ঠোঁটটা আরো একটু দূরে চলে যাচ্ছে। আর যখন বলছি আ, তখন আমাদের ঠোঁটটা আরো দূরে চলে যাচ্ছে। একইভাবে যদি আমি রস্য উ উচ্চারণ করি, ঠোঁট গোলাকার হয়। যখন আমি বলি রস্য উ থেকে বলছি ও, তখন ঠোঁটটা আরেকটু বেশি গোলাকার হয়। যখন আমি বলছি অ, তখন ঠোঁটটা আরো বেশি গোলাকার হয়। যখন আমি বলছি আ, তখন ঠোঁটটা এইরকম বড় হয়ে যায়। অর্থাৎ আমি যেই কথাটা বোঝাতে চাচ্ছি, এই যে ওপরের যে উচ্চ বর্ণগুলো আছে, এগুলো উচ্চারণের সময় দুইটা ঠোঁটের মাঝে যতটুকু গ্যাপ থাকে, ফাঁকা জায়গা থাকে, এই নিচের বর্ণটা উচ্চারণের সময় সেই গ্যাপটা অনেক বেশি হয়ে যায়। এই জন্য যখন গ্যাপ কম থাকে, তখন সেটাকে বলা হয় সংবৃত, সংবৃত বলে। আর যখন গ্যাপটা অনেক বেশি হয়ে যায়, তখন সেটাকে বলা হয় বিবৃত। তাহলে একটা বিষয় লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে চারটা লাইন আছে। সুতরাং উপরের লাইনটা কি হবে? উপরের লাইনটা হবে সংবৃত, সংবৃত। নিচের লাইনটা হবে কি তাহলে? বিবৃত। ওকে, এবার দেখছি এই রস্বই যদি সংবৃত হয়, এই রস্বইর চাইতে যখন এ বলছি, তখন দুইটা ঠোঁটের দূরত্ব একটু বাড়ছে। এই রস্ব ধরে যখন ও বলছে, তখন দুইটা ঠোঁটের দূরত্ব আরেকটু বাড়ছে। এই রস্ব থেকে ও এর দূরত্ব একটু বাড়ছে। এই যে দূরত্ব, মানে দূরত্ব যে বাড়ছে, এইটা যদি সংবৃত হয় তাহলে তো এটা সংবৃত হবে না। এই জন্য আমরা এইটার সাথে মিল রেখে এটাকে বলবো অর্ধ সংবৃত। আচ্ছা, এর কাছে যতটুকু ঠোঁটের দূরত্ব থাকছে, এতে যে সেই দূরত্বটা আরো একটু বেশি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। এই জন্য এটাকে তো অর্ধ সংবৃত বললে এটাকে তো আমরা অর্ধ সংবৃত বলতে পারবো না। আবার একইভাবে নিচের বর্ণটাকে আমরা বিবৃত বলছি। এই বিবৃত বর্ণতে
দুই ঠোঁটের দূরত্ব যতটুকু হচ্ছে এই এতে কিন্তু ততটুকু হচ্ছে না, একটু কম দূরত্ব হচ্ছে। এই জন্য এইটাকে আমরা বলবো কি, এটাকে আমরা বলবো অর্ধ বিপরীত। আচ্ছা, আমি যে কথাটা বলছি যে আমি এই জায়গাতে এই মৌলিক সরলরীর যে একটি চার্ট দেখালাম, এই চার্টে আমি চারটা বৈশিষ্ট্যের কথা বললাম, চারটা বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্য হলো কি, একটি বৈশিষ্ট্য হলো, আমি এই পাশে লিখি, একটি বৈশিষ্ট্য হলো জিহ্বার অবস্থান অনুযায়ী, জিহ্বার অবস্থান অনুযায়ী সম্মুখ, মানে জিহ্বার অবস্থান অনুযায়ী সম্মুখ, পশ্চাৎ, ঠিক আছে, পশ্চাৎ, কেন্দ্রীয়। আচ্ছা, আরেকটা বললাম যে ওষ্ঠের আকৃতি কোথাও হচ্ছে গোলাকার, কোথাও হচ্ছে গোলাকার, কোথাও হচ্ছে প্রসৃত, কোথাও নির্লিপ্ত। আচ্ছা, আরেকটি বৈশিষ্ট্য আমি বললাম যে উচ্চতার দিক থেকে কোথাও উচ্চ হচ্ছে, কোথাও নিম্ন হচ্ছে, কোথাও উচ্চ মধ্য হচ্ছে, কোথাও নিম্ন মধ্য হচ্ছে। আরেকটা বৈশিষ্ট্য আমি বললাম যে ঠোঁট দুইটার কাছাকাছি দূরত্ব, ওষ্ঠের আকৃতি কোথাও হচ্ছে সংবৃত, কোথাও হচ্ছে বিবৃত, কোথাও হচ্ছে অর্ধসংবৃত, অর্ধবিবৃত। সহজভাবে যদি আমি বলি, আমাদের প্রশ্নটা হবে এই রকম। লক্ষ্য করেন, আমি যদি একটা বর্ণের বৈশিষ্ট্যের কথা বলি, যদি বলি অধ্বনির বৈশিষ্ট্য কোনগুলো, অধ্বনির বৈশিষ্ট্য, এই অধ্বনির বৈশিষ্ট্য আপনি পারবেন কিভাবে? লক্ষ্য করেন, এই অধ্বনিটা কোন দিকে আছে, এই যে দেখেন এইটা হচ্ছে পশ্চাৎ ধ্বনি, গোলাকার ধ্বনি। তাহলে এক নম্বর হলো, ক নম্বর বৈশিষ্ট্যটা হলো কি, পশ্চাৎ, পশ্চাৎ। খ নম্বর বৈশিষ্ট্য হলো কি, বৈশিষ্ট্য হলো গোলাকার বা গোলাকৃত। গ নম্বর বৈশিষ্ট্যটা কি, গ নম্বর বৈশিষ্ট্য দেখেন এটা হচ্ছে নিম্ন মধ্য, নিম্ন মধ্য। ঘ নম্বর বৈশিষ্ট্যটা কি, ঘ নম্বর বৈশিষ্ট্যটা হলো দেখেন অর্ধ বিবৃত, অর্ধ বিবৃত। লক্ষ্য করেন, অর্ধ বিবৃত। ওকে, এই অধ্বনির বৈশিষ্ট্য হলো চারটা। এখন আপনাকে প্রশ্ন দিবে কি জানেন, আপনাকে দিবে এইটা যে নিচের কোনটি অধ্বনির বৈশিষ্ট্য নয়, নিচের কোনটি অধ্বনির বৈশিষ্ট্য নয়। এই যে এখানে অর্ধ বিবৃত আছে না, এখানে দিয়ে দিল বিবৃত। এখন লক্ষ্য করেন, এই অধ্বনির বৈশিষ্ট্য নয় কোনটা, পশ্চাৎ, পশ্চাৎ, গোলাকৃত, নিম্নমধ্য, বিবৃত, এর মধ্যে কোনটা অধ্বনির বৈশিষ্ট্য হবে? অবশ্যই মানে হবে না কোনটা, অবশ্যই ঘ নম্বর হবে না। কারণ কি, অধ্বনির বৈশিষ্ট্য হলো অর্ধ বিবৃত, কিন্তু অপশনে দিয়ে রেখেছে বিবৃত। দেখেন, আপনি যে প্রশ্নগুলো অ্যানালাইসিস করবেন, প্রশ্নগুলো যখন আপনি পড়বেন, সমাধান করবেন, তখন আপনি দেখবেন যে এই টাইপের কোশ্চেন গুলো আসছে। বলছে আ ধ্বনির বৈশিষ্ট্য কোনটি, এই যে আ ধ্বনির বৈশিষ্ট্য কোনটি, এই এ ধ্বনির বৈশিষ্ট্য কোনটি, ও ধ্বনির বৈশিষ্ট্য কোনটি, হ্রস্ব ধ্বনির বৈশিষ্ট্য কোনটি। আশা করছি এই ছকটুকু যদি আপনি মাথায় গেঁথে নিতে পারেন, তাহলে এখান থেকে যে প্রশ্নটাই আসুক না কেন আপনি পারবেন। তো সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।